আপনি যদি বাড়িতে ক্যাশ রাখেন বা কোনো প্রপার্টি আপনি ক্যাশের মাধ্যমে যদি কেনা বেচা করেন, বা কোথাও বিয়ে বাড়িতে গিয়ে আপনি যে গিফট আইটেম দিচ্ছেন সেটা যদি ক্যাশের মাধ্যমে করেন, বা কোনো রিলেটিভস কোনো বন্ধু বান্ধবদের থেকে আপনি যে কিছু টাকা লোন নিচ্ছেন বা লোন রিপেমেন্ট করছেন যে ক্যাশের মাধ্যমে করছেন, সেই ক্যাশের উপরে আরবিআই নতুন নিয়ম জারি করেছে। কি সেই নিয়মগুলো, যে কত টাকা ক্যাশ ট্রানজাকশন আপনি করতে পারবেন, যদি না হয় তো তার উপরে আপনাকে পেনাল্টি দেওয়া হবে। তো সেই নিয়মগুলো আমরা দেখে নেব। এই যে আরবিআই ক্যাশ ট্রানজাকশনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, তার একটাই কারণ হচ্ছে কি না, কত ট্রানজাকশন হচ্ছে, মানে এই আমরা তো ক্যাশের রেকর্ড অ্যাকচুয়ালি রাখতে পারি না, কারণ আপনি আর আমি যদি মিলে ক্যাশের কিছু ট্রানজাকশন করি ভার্বালি, সেটার কোনো রেকর্ড থাকে না এবং সেই ট্রানজাকশনটা ভ্যালিড হয় না। কিন্তু সেটা যদি আপনি ব্যাংকিং পারপাসে করে থাকেন, ট্রানজাকশনটা ভ্যালিড হয়, প্লাস হচ্ছে কি আপনার লিগালিটি অথরিটি এসে যায় সেই ট্রানজাকশনের উপরে, এবং তার সোর্স অফ ইনকাম বা সোর্স অফ কোথা থেকে টাকাটা ঢুকছে সেই জিনিসগুলো গভর্নমেন্ট দেখতে পায়, যার ফলে কি হয় তারা মানে টাকাটাকে ট্র্যাক করতে পারে। কিন্তু সেই টাকাটা যদি আপনি ক্যাশের মাধ্যমে করেন তাহলে সেখানে কি হয়, গভর্নমেন্ট ফেলিয়ার হয়ে যায়, এই ক্যাশ টাকাটা ট্র্যাক করতে পারে না। গভর্নমেন্ট এই টাকাটা ট্র্যাক করতে পারে, সেই জন্য এখন সমস্ত কিছু অনলাইন পেমেন্ট, আপনি ইউপিআই কোড বলুন, কিউআর কোড স্ক্যান বলুন, বা জিপে বলুন, ফোনপে বলুন, বা আপনি ব্যাংকে গিয়ে ট্রানজাকশন করুন, চেকে ট্রানজাকশন করুন, তাহলে কি হয় এই সমস্ত ট্রানজাকশনগুলো ভ্যালিড হয় এবং পরবর্তীকালে আপনার এই রকম ট্রানজাকশানে কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। কিন্তু যদি সেইখানে আপনি যদি ক্যাশে ট্রানজাকশন করেন তাহলে সেখানে কি হয়, যদি কোনো রকমভাবে গভর্নমেন্ট জানতে পারে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কেউ যদি বলে দেয়, বা সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় অসুবিধাতে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে ক্যাশ ট্রানজাকশন না করাই ভালো, এবং ক্যাশ ট্রানজাকশন আমরা তো অ্যাভয়েড করতে পারবো না, কিছুটা পরিমাণ আমরা ক্যাশ ট্রানজাকশন করতে পারবো, সেটার উপরে যে নিয়মগুলো জারি করেছে সেই লিমিটগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলি, ধরুন আপনি একটা প্রপার্টি পারচেস করছেন বা সেটার কোনো রেজিস্ট্রি পারপাসে আপনি খরচ করছেন, সেক্ষেত্রে ধরুন আপনি সব টাকা ক্যাশে পে করতে চাইছেন কিছু টাকা, তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনাকে মানে আরবিআই নিষেধাজ্ঞা জারি করেছে যে আপনি ক্যাশের ম্যাক্সিমাম লিমিট 20,000 টাকাই কিন্তু ট্রানজাকশন করতে পারবেন, তার থেকে বেশি কিন্তু আপনি 20,000 টাকার অ্যাভাব ক্যাশ ট্রানজাকশন করতে পারবেন না। ঠিক এভাবেই যদি আপনি কোনো লোন রিপেমেন্ট করেন, ধরুন আপনি আপনার বন্ধু বা রিলেটিভসদের কাছ থেকে কোনো টাকা লোন নিয়েছেন, সেটারও ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকাই রয়েছে, সেখানে যদি আপনি লোন নেন এবং লোন রিপেমেন্ট করছেন, সেটাও কিন্তু আপনাকে বাই ব্যাংক থ্রুতেই পেমেন্টটা করতে হবে। সেখানে আপনি ক্যাশ ট্রানজাকশন ম্যাক্সিমাম লিমিট 20,000 টাকা, 20,000 টাকার বেশি মানে আপনি কোনো ক্যাশ ট্রানজাকশন করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে কি, আপনার বাড়িতে ধরুন ক্যাশ রাখা আছে, তো সেক্ষেত্রে কি করবেন, আপনি আপনার বাড়িতে কত টাকা এক্স্যাক্টলি ক্যাশ রাখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু গভর্নমেন্ট কোথাও আপনাকে বেঁধে নিষেধ মানে বেঁধে দিচ্ছে না যে এক্স্যাক্টলি আপনি কত টাকা ক্যাশ আপনার বাড়িতে রাখতে পারেন। আপনি যত ইচ্ছা ক্যাশ আপনি আপনার বাড়িতে রাখতে পারেন, সেখানে কোনো বাধা নিষেধ নেই। আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেট পড়ে, আর আপনার যত টাকা পয়সা বা যাই আছে অ্যাসেট, সেগুলো যখন রেট চলাকালীন তার ইনকাম অফ সোর্স মানে সেগুলোর আসার উৎসগুলো কোথা থেকে রয়েছে, সেগুলো যদি আপনি বলতে না পারেন, যদি বলতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, সেই সোর্সগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি সোর্স না দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার যত যে জিনিসগুলো সম্পত্তিগুলো আপনার থেকে পাবে সেগুলো তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়েই যাবে, তার সাথেও আপনাকে 137% মানে 137% পেনাল্টি চার্জ করবে আপনার উপরে। আর সোর্সগুলো যদি বলতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি আপনি আইটিআর ফাইল করে থাকেন তাহলে তো কোনোই সমস্যা নেই, কারণ কি আইটিআর ফাইলে আপনি আপনার ইনকাম স্ট্যাটাসটা অলরেডি দেখিয়ে দেন যে আপনার ইনকাম সোর্সগুলো কী কী, তো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আইটিআর ফাইল করে বলে আমার যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি রেট করে, ধরুন আমি আইটিআর ফাইল 5 লাখ টাকার আইটিআর ফাইল করি, অথচ আমার বাড়ি থেকে দেখা গেল 80 লাখ টাকা বা 90 লাখ টাকা উদ্ধার হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই 137% পেনাল্টি কিন্তু চার্জ হবে। এবার অনেক সময় হয় কি, আমরা ব্যাংক থেকে ক্যাশ উইথড্র করি, ক্যাশ ডিপোজিট করি, তো সেক্ষেত্রে যদি আমি পুরো একটা বছরের মধ্যে 20 লাখ টাকা থেকে 1 কোটি টাকা যদি ক্যাশ উইথড্র বা ডিপোজিট করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে মানে সরাসরি ব্যাংক থেকে টিডিএস কেটে নেবে 2 থেকে 5%। টিডিএস কাটা মানে কি হচ্ছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জেনেই যাচ্ছে যে আপনি ঠিক কত টাকার ক্যাশ ট্রানজাকশন করছেন। কিন্তু এটার একটা লিমিট বেঁধে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি যে সেভিংস হোল্ডাররা 50,000 টাকা ক্যাশ
ডিপোজিট করলেই কম্পালসারি আপনি 50,000 টাকা ক্যাশ ডিপোজিট করুন, কোনো সমস্যা নেই, কিন্তু 50,000 টাকার যদি অ্যাভাব ক্যাশ ডিপোজিট করেন বা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যান নাম্বার কম্পালসারি দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি সারা বছরে 10 লাখ টাকার ক্যাশ ট্রানজাকশান মানে ক্যাশ উইথড্র ডিপোজিট করতে পারেন, কিন্তু অ্যাভাব 10 লাখ হলে সেখানে কিন্তু প্যান নাম্বার আপনাকে প্রোভাইড ব্যাংকে করতেই হবে। কারণ মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকটা ব্যাংকে বলে রেখে দিয়েছে যে যারা পুরো বছরে 10 লাখ টাকার অ্যাভাব ক্যাশে ট্রানজাকশন করে তাদের ডিটেলস ব্যাংক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে, এবং কোন প্যান নাম্বারের এগেনস্টে এই এতগুলো ক্যাশের ট্রানজাকশন হয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তখন সেটা জানতে পারে, এবং তারা যদি মনে করে যে এটা ইললিগাল বা এটা লিগাল বা আপনি এই ইনকাম অফ সোর্সগুলো কোথা থেকে পাচ্ছেন, তখন তারা সেই বুঝে এই ক্যাশ ট্র্যাকটা করে, এবং রেট যদি করার মনে করে যে রেট করবে তখন সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই পারপাসে তাদের যে নিজেদের ডিউটি রয়েছে তারা চাইলে রেট করতে পারে এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে যে আপনি টাকা পয়সাগুলো কোথা থেকে নিয়ে এসেছেন, এগুলো সোর্স কী বা এগুলো কোথা থেকে ডিপোজিট করছেন। কারণ অনেক সময় কি হয়, আমরা আমাদের বন্ধুদের থেকে ক্যাশ পাচ্ছি, ডিপোজিট করতে দিতে চলে যাই, যে কেউ আমাদেরকে ক্যাশ দিল আমরা ডিপোজিট করতে চলে যাচ্ছি, কিন্তু সেটা তো কোনো ভ্যালিড ট্রানজাকশান নয়। আপনার ইনকাম অফ সোর্স কোথা থেকে, মানে টাকাগুলো যে আপনি পাচ্ছেন সেই টাকাগুলোর টোটাল সব মিলিয়ে জোর করে যদি আপনি ডিপোজিট করেন তাহলে তখন তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতেই চাইবে যে আপনি ইনকাম করছেন যত তার থেকে বেশি ডিপোজিট করছেন কোথা থেকে, টাকাগুলো আসছে কোথা থেকে। তো সব সময় মাথায় রাখুন যেই আপনাকে ক্যাশ দিক বা ক্যাশ আপনি ডিপোজিট করছেন সেগুলো কিন্তু ভ্যালিড ট্রানজাকশানে করুন, তার একটা রিজন থাকে, সেগুলোকে অনলাইন পেমেন্ট করার চেষ্টা করুন যেটা সেফ থাকবে, সিকিওর থাকবে। কারণ এখন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম বেশি হয়ে গেছে, আপনি জিপেতে পেমেন্ট করতে পারেন, কারণ এখন ইউপিআই কোড, কিউআর কোড এগুলো দিয়ে এখন অনেক পেমেন্ট হচ্ছে, ব্যাঙ্ক ট্রানজাকশান হচ্ছে। তো এখন ক্যাশের ট্র্যাকিংটা অনেকটা মানে ক্যাশ নিয়ে যে ট্রানজাকশন করাটা অনেকটা কমেছে। এবার এই জিনিসগুলো আপনি যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে চান তাহলে আপনি এই ট্রানজাকশনগুলো অনলাইন করার চেষ্টা করুন। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা নিয়ম থাকতে পারে, কিন্তু যারা কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে মানে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কম টাকায় কিন্তু তারা ট্রানজাকশন করতে পারে না, তাদের অনেক যেহেতু ব্যবসা রিগার্ডিং কাজ তাদের অনেক টাকা ট্রানজাকশন হয়, তো সেক্ষেত্রে তাদের জন্য 50 লাখ টাকার লিমিট করা হয়েছে। এবার আরও একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কি না, আমরা যখন কোনো বিয়ে বাড়ি কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করি তখন কিন্তু আমাদের কিন্তু ক্যাশে ট্রানজাকশান করতে হয়, বা কোনো বাড়িতে যদি বিয়ে বাড়ি থাকে বিয়ে পারপাসের ক্ষেত্রে কিন্তু সরকার বলছে আপনি কি মাত্র 2 লাখ টাকার ক্যাশ পেমেন্ট করবেন। কিন্তু আজকাল আমরা সবাই জানি 2 লাখ টাকা দিয়ে কিন্তু কোনো বিয়ে তো হয় না, এবং 2 লাখ টাকা দিয়ে কোনো ট্রানজাকশান আমরা ক্যাশের করতে পারি না। আর বিয়ে এমনই একটা পারপাস যেখানে প্রচণ্ড ট্রানজাকশান টাকা পেমেন্ট করতে হয় আমাদেরকে ক্যাশে। তো আপনারা চেষ্টা করুন যে যেখানে যতগুলো টাকা আপনারা পেমেন্ট করছেন সেটা ব্যাংকিং পারপাসের মাধ্যমে করুন, কারণ এখানেও একটা লিমিট বেঁধে দিয়েছে, আপনি সেই লিমিটের বাইরে পেমেন্ট করতে পারবেন না। যদিও কিন্তু অনেকে এইভাবে করে থাকে 2 লাখ 3 লাখ কোনো ক্যাটারিংকে দিয়ে দিল, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন যে এই ট্রানজাকশানগুলোকে আপনারা বাই চেকে বা বাই ব্যাংকের থ্রুতে করতে পারেন, যাতে কি হয় আপনি পরবর্তীকালে কোনো রকম অসুবিধা বা প্রবলেম ফেস না করতে হয়। আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে কি যে আরবিআই আরেকটা রুলস যেটা বলেছে যে বিয়ে বাড়িতে আমরা অনেকেই দেখবেন অনেক গিফট পায়, যেমন হচ্ছে কি যে বিয়ে বাড়িতে কি হয় অনেকে ক্যাশের গিফট দিয়ে দেয়, তো সেখানেও কিন্তু আরবিআই একটা লিমিট জারি করেছে যে বিয়ের পারপাসের ক্ষেত্রে 269 ST সেকশনটা ফলো করা হয়। যদি বিয়ে বাড়ির ক্ষেত্রে আপনি কাউকে ক্যাশ গিফট 2 লাখ টাকার বেশি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ারি আসতে পারে, কারণ 2 লাখ টাকার অ্যাভব কোনো ক্যাশ ট্রানজাকশনের গিফট আপনি করতে পারবেন না, এবং সেক্ষেত্রে যদি করেন অতি অবশ্যই আপনাকে গিফট ডিট বানিয়ে নিতে হবে। 50,000 টাকার বেশি অ্যাভব কেউ গিফট দিতে পারবে না, আপনার রিলেটিভস হয় সেও কিন্তু তাই সেই একই লিমিটেশনের মধ্যে পড়ছে, মানে মোর দ্যান 50,000 টাকা যদি কেউ পেমেন্ট করে তাকে দিয়ে কি করতে হবে, আপনাকে গিফট ডিট বানিয়ে নিতে হবে, বা সেটাকে ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি সেই গিফটটা রিসিভ করুন। কারণ এরকম অনেকেই হয়, ধরুন বিয়েবাড়ির পারপাসের ক্ষেত্রে অনেকে মিলে একসাথে আপনাকে গিফট দিল, তো সেইটা করে কি হয় বিয়েবাড়ির গিফটের উপরে কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি, কিন্তু আপনি ধরুন
কোনো একটা বন্ধুর কাছ থেকে 30,000 টাকা পেলেন, কোনো একটা বন্ধুর কাছ থেকে 40, কোনো একটা বন্ধুর কাছ থেকে 50,000 টাকা, বা কোনো রিলেটিভসদের থেকে আমরা অনেক ক্যাশ পাই। তো সেগুলো কি হয়ে যায়, ট্যাক্স ফ্রি হয় ঠিক কথাই, কিন্তু আপনি সেই সমস্ত ক্যাশ নিয়ে ব্যাংকে ডিপোজিট করতে গেলেন, তখন ব্যাংক তো জানতেই চাইবে যে এই টাকাগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন। তো আপনি যদি সেফ থাকতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, যে গিফটগুলো আপনি রিসিভ করছেন সেই গিফট ডিড বানিয়ে দিন, বা সেগুলোকে ব্যাংকিং পারপাসে পেমেন্টের মাধ্যম করুন। তাহলে কি হবে, এখানে আপনি সেফ থাকবেন, সিকিওর থাকবেন। যদি আপনি ক্যাশ ট্রানজাকশন করেন বা অতিরিক্ত টাকা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার যদি টাকার সোর্স আপনি না বলতে পারেন, সেক্ষেত্রে পেনাল্টি আপনার 78% দিতে হবে, যেটা আপনার হাউস প্রপার্টি থেকে অনেকটা কম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে।